আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আবারও কৃষির একটা অনশট লাইভ প্রোগ্রাম নিয়ে, যেখানে শুধু তোমরা এমসিকিউ এর বিষয়ে আর কি তোমরা সকল সমাধান পেয়ে যাবে এমসিকিউ এর উপরে আর কি একটা অনশট। তোমরা তাড়াতাড়ি চলে আসো, যুক্ত হয়ে যাও। ফাহমিদা তামান্না চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। ফাহমিদা তামান্না, তোমার ফ্রেন্ড গুলোকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, অল ক্লিয়ার। ওকে ওকে, অল ক্লিয়ার। দেখো, আজকে আমরা হচ্ছে কৃষি নেটওয়ার্ক প্রশ্ন সলভ ক্লাসের টিস্যুতন্ত্র এবং শ্বাসক্রিয়া ও শ্বসন যে দুইটা চ্যাপ্টার আছে, খুবই ছোট ছোট দুইটা চ্যাপ্টার, বাট খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রতি পরীক্ষায় প্রশ্ন আসছে। আমরা যদি প্রশ্ন বিশ্লেষণে চলে যাই তাহলে দেখবো যে প্রতিটা চ্যাপ্টার থেকে প্রতি পরীক্ষায় 2টা বা 3টা করে প্রশ্ন কমন চলে আসছে, ঠিক আছে। এবং আজকে আমরা তোমাদের এগ্রি কোশ্চেন সলভের পাশাপাশি আমরা কিছু অনুরূপ কোশ্চেন দিব, যেগুলা থেকে পরীক্ষায় সামনে তোমাদের কোশ্চেন আসবে, এবং এইগুলা থেকেই মোটামুটি দেখবা তোমরা পরীক্ষায় পেয়ে গেছো, ঠিক আছে। ফজলে এলাহি রাব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ড গুলোকে একটু মেনশন দিয়ে দাও ভাইয়া, তোমাদের ফ্রেন্ড গুলোকে একটু মেনশন দিয়ে দাও। এখন দেখো, আমাদের আসলে আস্তে আস্তে সবাই মনে হয় পড়াশোনায় ব্যস্ত হয়ে যাচ্ছে, লাইভে উপস্থিত সংখ্যা খুবই কম। তো আমরা হচ্ছে শুরু করে দিব। থ্যাংক ইউ রাব্বি। তোমরা আসলে সবাই যারা যারা আসছো, যুক্ত হইছো, তোমরা সবাই ইয়া করতেছো আর কি, মেনশন দিচ্ছ। যাদেরকে মেনশন দেওয়া হচ্ছে তোমরা তাড়াতাড়ি চলে আসো, আমাদের ক্লাস এখনই শুরু করব। হ্যাঁ, কথা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছো, ঠিক আছে। কথা তোমার ফ্রেন্ড গুলোকে একটু মেনশন করে দাও। আমরা দ্রুতই ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আমরা দ্রুতই ক্লাস শুরু করে দেব। এবং আজকের ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং মোটামুটি বলা যায় যে এই 2টা চ্যাপ্টার থেকে তুমি 4টা থেকে 5টা কোশ্চেন কমন পাবা। যেহেতু এবার বায়োলজিতে মার্ক বেশি, 15 মার্ক বোটানিতে, 15 মার্ক জুলজিতে, তার মানে যে শর্ট সিলেবাস আছে মাত্র 7টা চ্যাপ্টার। তাহলে দেখো তো, 15টা যদি কোশ্চেন হয়, 15টা যদি কোশ্চেন হয়, 15টা, তো 15টা কোশ্চেন হলে, যদি 15টা কোশ্চেন হয়, দেখো একটু খেয়াল করো, 15টা কোশ্চেন হলে 7টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। তার মানে প্রতিটা চ্যাপ্টার থেকেই 2টা প্লাস কোশ্চেন আসার সম্ভাবনা আছে। প্রতিটা চ্যাপ্টার থেকে 2টা প্লাস কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, দেবেন্দ্রনাথ ঠাকুর বলতেছে, স্যার ক্লাস রুটিনটা কোথায় পাবো? ক্লাস রুটিন আমাদের গ্রুপে দেওয়া হয় আর কি। তুমি একটু সার্চ করলে পেয়ে যাবা যে এটা আমাদের ক্লাস রুটিন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কোশ্চেন শুরু করে দিই আর কি। দেখো, প্রথম কোশ্চেনটা আছে, পাতায় পানি পত্ররন্ধ্রের অবস্থান কোথায়? মেহেরাব ওপি বলছে, প্রশ্ন কি ফুল সিলেবাস থেকে হয়? না মেহেরাব, কোশ্চেন ফুল সিলেবাস হবে না। তোমরা এইচএসসি পরীক্ষায় ঠিক যতটুকু পড়েছো, যতটুকু বোটানিতে ছিল, যে 7টা চ্যাপ্টার ছিল, এই 7টা চ্যাপ্টার থেকেই কোশ্চেন হবে, এর বাইরে একটা প্রশ্ন হবে না। বুঝতে পেরেছো? ওকে, দেখো আমরা কোশ্চেনে চলে যাই। পাতায় পানি পত্ররন্ধ্রের অবস্থান কোথায়? পানি পত্ররন্ধ্র, বা একে আমরা বলি হাইডাথোড। কি বলি? হাইডাথোড। তাহলে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড কোথায় থাকে? পাতার কোথায় থাকে? এই যে অনেকেই কোশ্চেন করে ফেলছে, শেখ সাবিনা, রাব্বি, মিম, সবাই কোশ্চেন করছে কি কিনারায়। ইয়েস, একটা পাতার এরকম কিনারার দিকে, এই যে কিনারার দিকে থাকে, এখান থেকে তরল পানি আস্তে আস্তে গড়িয়ে পড়ে। পাতার কিনারা দিয়ে তরল পানি গড়িয়ে পড়াকে আমরা বলি গাটেশন। কি বলি? গাটেশন, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কিন্তু। এই হাইড্রাথোড একটা হাই ভোল্টেজ টপিক, এখান থেকে বারবার কোশ্চেন হয়, ঠিক আছে। ভেরি গুড, তোমরা যারা উত্তর করেছো ভেরি গুড। এবং আমি ক্লাসের শুরুতে আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে
তোমাদের উপস্থিতি যত ভালো হবে ক্লাসের রেসপন্স তত বেড়ে যাবে। তোমাদের ফ্রেন্ডদের কাইন্ডলি একটু যদি সম্ভব হয় একটু মেসেজ করো, মেনশন দাও, ঠিক আছে, তারা ক্লাসে চলে আসো। ওকে, আচ্ছা এরপরে দেখো পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? পাতার কি টিস্যু? গ্রাউন্ড টিস্যু। এটা একবারে একটা মুখস্থ বিষয়, একটু উত্তর করে ফেলো। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? ফার্স্ট ঝটপট একটু আনসার করে ফেলো। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? দেখো অপশনে আছে কি কর্টেক্স, অবশ্য কার্টেক্স হয়ে গেছে। আচ্ছা মেসোফিল, পেরিসাইকেল, পিথ, কি বলবে? আচ্ছা এই যে দেখো সাবিনা বেগম বলে ফেলছে কি বি, মেসোফিল। হ্যাঁ এটা একটা খুবই সহজ একটা প্রশ্ন। এবং দেখো এটা 21-22 সেশনের কোশ্চেন। এগ্রিতে গুচ্ছ এগ্রিতে কি হচ্ছে ক্লাসটার যে এগ্রিটা হয় তার 21-22 সেশনে কোশ্চেনটা আসছে যে পাতার মেসোফিল টিস্যুকে, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? মেসোফিল বলে। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা রিপিট হতে পারে, এই কোশ্চেনটা রিপিট হতে পারে, বুঝতে পেরেছো? এটা একটা খুবই কমন এবং কি বলা যায় সকলের পারার জন্য একটা প্রশ্ন। ওকে, তোমরা তাওহিদা, রাব্বি, সাবিনা, মিটি, শাকিল সকলে অ্যানসার করেছে, ধন্যবাদ। কাউসার চলে আসছে আমাদের মধ্যে, থ্যাংক ইউ সকলকে, ওয়েলকাম যারা নতুন আসতেছ। ওকে, এরপরে কোশ্চেন দেখো মূলের বহিরাবরণের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এটাও 21-22 সেশনের কোশ্চেন। দেখো একটা চ্যাপ্টার থেকে 21-22 সেশনে কয়টা কোশ্চেন আসছে? 2টা কোশ্চেন আসছে, ঠিক আছে। 22-23 আসছে একটা, তার মানে এইবার আবার 23-24-এ 2টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। আচ্ছা 3-এর বি কি বলছে? মূলের বহিরাবরণের নাম হচ্ছে এপিব্লেমা। ভেরি গুড, সবাই আনসার করতেছে। রাব্বি আনসার করে ফেলছে, সাবিনা। হ্যাঁ তোমরা এভাবে মনে রাখবা, মূল লেখা আছে কি মূল, দেখো এইভাবে মনে রাখবা যে এপিব্লেমা মা, দেখো এখানে ম দিয়ে শুরু, এখানে এপিব্লেমাও ম আছে শেষে, এরকম মনে রাখবা। আবার আরেকটা জিনিস দিয়ে মনে রাখতে পারে, দেখো কাণ্ডকে বলে এপিডার্মিস। কাণ্ডের বহিরাবরণের নাম কি? এপিডার্মিস। একটু খেয়াল করো, দেখো এর মধ্যে কোথাও ম নাই, ঠিক আছে। ওইভাবে যে আমরা মূল ব্লেমা এভাবে রাখবো। এবং কাণ্ড পাতার কিন্তু কি থাকে? কাণ্ড পাতার ক্ষেত্রে থাকে হচ্ছে এপিডার্মিস। কাণ্ড পাতার যে ত্বকটা সরাসরি আমরা তাকে কি বলবো? এপিডার্মিস। ওকে, উম্মে হাবিবা মায়া এসে সালাম দিয়ে দিছে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাসটা অবশ্যই খুবই ভালো এনজয় করবে আশা করি। আচ্ছা এরপর দেখো সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডেল। আচ্ছা আমরা জানি ভাস্কুলার বান্ডেল 3 প্রকার থাকে, 3 প্রকার, সংযুক্ত, অরিয় আর কেন্দ্রিক, তাই না? এখানে দেখো সংযুক্তর মধ্যে আছে সমপার্শ্বীয় আর হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এখন দেখো লেখা আছে সমপার্শ্বীয় মুক্ত, তার মানে আমরা এখানে আরেকটা ডিভাইডারে চলে যাই, এটা হচ্ছে মুক্ত, এটা বদ্ধ। এখন আমরা জানি এই মুক্ত, সমপার্শ্বীয়, সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায়? কে আনসার করে ফেলছে? এই যে সাবিনা বেগম আনসার করে ফেলছে। আনসার কি হবে? সি। ইয়েস, ভেরি গুড। দেখো মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল দেখা যায় কোথায়? দ্বিবীজপত্রী কাণ্ডে। এবং দ্বিবীজপত্রীর সাথে সাথে এরা নগ্নবীজি উদ্ভিদেও থাকে, নগ্নবীজিতেও দেখা যায়, ঠিক আছে, নগ্নবীজিতেও দেখা যায়। এই তোমাদের লাল কালি দিয়ে লিখলে কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু জানো? লাল কালির কলম দিয়ে যদি লিখি কোনো প্রবলেম হচ্ছে কিনা, বুঝতে পারতেছো কিনা? প্লিজ একজন একটু কমেন্ট করে জানাও যে রেড পেন দিয়ে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে দেখো এইখানে এই জিনিসটা একটু বুঝে নিতে পারো, সেটা হচ্ছে যে ভাস্কুলার বান্ডেল বললাম, ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, অরিয়, কেন্দ্রিক, এরা কিন্তু 3 প্রকার। সংযুক্ত আবার 2 ভাবে বিভক্ত, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সেই সমপার্শ্বীর মধ্যে মুক্ত আছে, বদ্ধ আছে, তাহলে এই মুক্তটা হচ্ছে কি দ্বিবীজপত্রী কাণ্ডে দেখা যায়। ওকে, অল ক্লিয়ার। ওকে ঠিক আছে। আচ্ছা ফজলে ইলাহি বলছে ভাইয়া বাকি অপশনগুলো নিয়ে একটু আলোচনা করো। আচ্ছা ঠিক আছে, বাকি অপশনগুলো কি? একবীজপত্রী কাণ্ডে। দেখো বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করতেছি না এই কারণে যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটা খুবই ছোট, ঠিক আছে। তো ওই বাকি অপশন থেকে দেখা যাচ্ছে যে পরের কোশ্চেনটাই চলে আসছে, তার মানে আমি অলরেডি একটা কোশ্চেন বলে দিয়েছি, ওই কোশ্চেনটা আসলে তুমি বুঝতে পারবা। যেহেতু চ্যাপ্টারটা খুবই কনজাস্টেড, তো খুবই ছোট, তার মানে এর পরের কোশ্চেনে হয়তো তুমি ওই অপশনের উত্তরটাই পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, যেটা একটু ডিফারেন্ট আছে আমি সেটা বলে দিব। ওকে আচ্ছা, এরপরে কোশ্চেনে আমরা চলে যাই। ফার্স্ট দেখো যে প্রয়োজনের অতিরিক্ত পানি কোন পথে উদ্ভিদ থেকে তরল আকারে বের হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো যে
প্রয়োজনের অতিরিক্ত যে পানিটা আছে, আমরা জানি নর্মাল যে পানি উদ্ভিদের যে প্রস্বেদন হয় সেটা নর্মালি পত্ররন্ধ্র দিয়ে বের হয়ে যায়। তোমরা পড়েছো যে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার, লেন্টিকুলার ইত্যাদি 3 ধরনের প্রস্বেদন পড়ছো। এর মধ্যে মেজর প্রায় 85 থেকে প্রায় 95, তাই তো 95% পত্ররন্ধ্র দিয়ে বা স্টোমাটা দিয়ে হয়ে থাকে। একটু আলোচনা করলাম অপশন নিয়ে যেহেতু বলছে। এবং অতিরিক্ত পানি, এখানে বলা হয়েছে অতিরিক্ত পানি। দেখি তোমরা কি আনসার করছো। হ্যাঁ, সি, হাইডার থ্রোট। ভেরি গুড। তার মানে হাইডার থ্রোট দিয়ে অতিরিক্ত পানি, ক্রিটিক্যাল যে এনভায়রনমেন্ট, ক্রিটিক্যাল এনভায়রনমেন্টে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায় কি দিয়ে? এই হাইডার থ্রোট বা পানি পত্ররন্ধ্র দিয়ে বের হয়ে যায়। ভেরি গুড, তোমরা যারা পারতেছো ভেরি গুড। আচ্ছা, তুমি যে ডি দিয়ে দিছো এপিডার্মিস হবে না, ঠিক আছে? এপিডার্মিস কখনোই হবে না। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে যাই আমরা। দেখো, ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? এটা দেখো 22, 16, 17 সালের পরীক্ষায় চলে আসছে এবং আমি পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এই কোশ্চেন ফেস করছি, ঠিক আছে? দেখো, এখন একটু আনসার করার চেষ্টা করো তোমরা, ঠিক আছে? একটু আনসার করার চেষ্টা করো যে 6 নম্বরের 06 নম্বরের আনসার কত হবে? 06 নম্বরে যে ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাগুলোকে কি বলে? একটু আনসার করার চেষ্টা করো। ডি, এই যে সাবিনা বলে ফেলছে কি ক্লোরিন কাইমা। দেখো, কোনো কিছু তোমার মনে রাখার দরকার নেই, না এ হবে না। দেখো, ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? মনে রাখবা, ক্লোরোপ্লাস্ট যেহেতু সেটা ক্লোরিন কাইমা, ক্লোরোপ্লাস্ট দিয়ে যেহেতু আছে সেটা কি হবে? ক্লোরিন কাইমা হবে। দেখো, ক্লো আছে, আবার কিন্তু অপশনে কোলিন কাইমাও দেওয়া আছে। বুঝতে পারছো? তাইলে চোখ বুঝে দিয়ে দিবা, যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে সেহেতু ক্লোরিন কাইমা, ঠিক আছে? আরেকটা কোশ্চেন এসে থাকে যে বড় বড় বায়ুকুঠুরি যুক্ত যারা, বড় বড় বায়ুকুঠুরি যুক্ত, বড় বড় বায়ুকুঠুরি যুক্ত হলে তখন তাদেরকে কি বলে? অ্যারেনকাইমা বলে, ঠিক আছে? বড় বড় বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমা গুলোকে কি বলে? অ্যারেনকাইমা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে দেখো, ক্লোরোপ্লাস্ট যেখানে থাকবে সেটা হবে কি? ক্লোরিন কাইমা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের কোশ্চেনটা একটু দেখো। ওকে, দেখো, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? দেখো, বোঝা যাচ্ছে যে কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ, ভাজক কোষ যেহেতু বা ভাজক টিস্যু যেহেতু, এর কোষগুলো সবসময় বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে। কোষের নিউক্লিয়াস আকারে বড়। হ্যাঁ, আমরা পড়ছিলাম যে বইয়ের মধ্যে এরকম কতগুলো চিত্র দেয়া আছে, তোমরা অবশ্যই দেখেছো। হ্যাঁ, এই যে তোমরা অলরেডি 7 ডি অপশন দিয়ে শুরু করছো। হ্যাঁ, সবগুলোই বলে ফেলছো। আসলে আমরা দেখি যে অপশন ডি কিনা। তো একটু দেখো যে কোষের মধ্যে এরকম বড় বড় নিউক্লিয়াস ছিল, অনেক সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম ছিল, এরকম আমরা প্রত্যেকটা কোষের মধ্যে দেখতে পাচ্ছি। এবং কোষের মধ্যে কোনো গহ্বর ছিল না, কোনো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা ছিল না, এবং এরা কি অবিরত বিভাজন ক্ষমতা সম্পন্ন ছিল। তার মানে অপশন কি হবে? উত্তর হবে সবগুলো। এর উত্তর হবে সবগুলো, উপরে 3টাই সঠিক। ভেরি গুড, তোমরা অনেকেই পেরেছো। যারা রেসপন্স করছো না তারা একটু সাহস করে রেসপন্স করে ফেলো। তোমরা অনেকেই ভাবতেছো আমি তো এটা জানি, আমি এটা কনফিউজডে আছি, তার মানে আমি কি আনসার করবো কিনা? হ্যাঁ, আনসার করতে হবে। দেখো, তোমাদের কনফিউশন এখনই দূর করতে হবে, ঝটপট উত্তর দিতে হবে। সব সময় মনে রাখবা, এমসিকিউ এর ক্ষেত্রে তুমি কোনো এমসিকিউ 10 সেকেন্ডের বেশি কোনোভাবেই চিন্তা করবা না। 10 সেকেন্ডের বেশি ম্যাথ ফিজিক্স বাদে কোনো কোশ্চেন, এবং বিশেষ করে বায়োলজির কোনো কোশ্চেন 10 সেকেন্ড তাও বেশি হয়ে যায়। তোমাকে দেখে আনসার করতে হবে। তুমি যেটার মধ্যে এরকম কনফিউশন তৈরি করে ফেলবা সেটাই দেখো পরীক্ষায় ভুল হয়ে গেছে। তুমি শিওর এইটা অথবা এইটার মধ্যে হবে, যে এরকম বোঝা যাচ্ছে যে গ বা ঘ এর মধ্যে যে কোনো একটা আনসার হবে। তুমি ভাবতে 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 যে গ হবে না, সেই গ পূরণ করে দিয়ে আসো। হয়তো তুমি এসে দেখতেছো তুমি ফার্স্ট টাইমে ঘ পূরণ করছো। বুঝতে পারছো? এরকম কিছু তোমাদের ভুল হয়ে থাকে, ঠিক আছে? ওকে, হৃদয় বলছে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসলে প্যাচ লাগে। আসলে প্যাচ লাগার মতো একটা চ্যাপ্টার, মানে ব্যাপারটা আসলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইনে এমসিকিউ আছে। বুঝতে পারছো? এবং সবাই মনে করে টিস্যু যন্ত্র এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, খুবই সহজ একটা চ্যাপ্টার। আসলে কিন্তু তা না। বুঝতে পারছো? এবং আরো একটা ব্যাপার, একটা হরহামেশা তোমাদের একটা ভুল হয়ে যায়, সেটা হচ্ছে ধরো 1 নম্বরের এরকম আছে ক, খ, গ, ঘ, এরকম 4টা অপশন আছে। এখন তোমরা কি করো যে 1 ক দাগাইতে গিয়া 2 ক তে পূরণ করে ফেলো। এরকম ভুল হয় না? কিছু ভুল এরকম দেখবা কিছু ভুল হয়ে যায়। তোমরা তখন কি করো? ওই অপশনটাকে ঘষে উঠাই দাও, তা নইলে একটু থুতু দিয়ে ঘষে ইয়া করে ফেলো, অথবা এরকম টেনশনে ভেঙে পড়ো। এরকম করবা না, যেটা গেছে ওইটা নিয়ে
পরীক্ষার হলে একটা কথা সবসময় মনে রাখবা, পরীক্ষার হলে একবার 1 সেকেন্ড আগে যেটা ঘটে গেছে এটা নিয়ে আর অনুতাপ করবা না, সামনে কি আছে এটা আমাকে ভালো করতে হবে, ঠিক আছে? তো পরীক্ষায় যাওয়ার আগে মনে মনে প্রিপেয়ার হয়ে যাবা যে আজকে আমি 2-3টা এরকম উল্টো পাল্টা দাগাবো। তার মানে তুমি মেন্টালি সেট হয়ে গেলা, মানে যদিও ভুল হয় তাহলে তুমি মেন্টালি সেট যে আমার 2-1টা প্রবলেম এরকম হচ্ছে, ঠিক আছে? তো হ্যাঁ, এই যে দেখো রাব্বি বলছে জিএসটি তে আমার এরকম ভুল হয়েছে। রাব্বি শোনো, এই ভুলটা হইলে কখনোই কখনোই মন খারাপ করবা না, পরের কোশ্চেন গুলোতে ভুল যেন না হয়। এবং বারবার যে কত একের গ এটা করতে সর্বোচ্চ 2 সেকেন্ড লাগবে, তো তুমি বারবার ক্রস চেক করবা যে হ্যাঁ ঠিক আছে আমি একের কথে দাগাচ্ছি কিনা, ঠিক আছে? এবং এই কোশ্চেনটা যদি এরকম একটা প্রশ্ন হয় যে কোনটি ভাজক কলার কাজ, এরকম একটা সহজ কোশ্চেন, তাহলে এই সহজ কোশ্চেনটা যদি তোমার ভুল যায় মানে ওই এগ্রির পরীক্ষায়, গুচ্ছ এগ্রির পরীক্ষায় বা গুচ্ছ পরীক্ষায় তুমি বাদে ওই কোশ্চেন সবাই পারছে, তার মানে তুমি পিছিয়ে গেলা। পরীক্ষায় কখনো সহজ প্রশ্ন ভুল করা যাবে না। সহজ প্রশ্ন ভুল করলে মানেই তোমার পরীক্ষায় তুমি সবার চাইতে যতগুলো কম্পিউটার আছে সবার পেছনে চলে আসলে। একটা কঠিন কোশ্চেন, একটা একটু অনুধাবনমূলক বা প্রয়োগমূলক একটা কোশ্চেন তুমি পেরে গেলে তার মানে তুমি পরীক্ষায় 5% বা 10%-এর মধ্যে চলে গেলে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি ভালো পড়তেছো এর মানে এই না তুমি একটা ভালো স্কোর করবা। তোমার পরীক্ষার স্ট্র্যাটেজিক একটা ব্যাপার থাকে, এই ব্যাপারে তুমি সবার চাইতে, অন্তত সবার চাইতে না হলেও এগ্রিতে যদি 40,000 পরীক্ষা দেয় তুমি 30,000-এর কে কন্টেস্ট করতে পারবা, 30,000-কে সামনে রেখে এগিয়ে যেতে পারো, ঠিক আছে? কাউসার হোসেন আদর ভাইয়া, আপনার ফেসবুকের আইডি লিংকটা, শোনো ফেসবুকের আইডি লিংক দিয়ে হবে না, আমি সবসময় তোমাদের সাথে আপডেট থাকবো এবং আমার নামে আছে, তুমি খুঁজে নিতে পারো যে নামটা লেখা আছে, ঠিক আছে? দেখো অনেকে 9-এর আনসার করে দিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভাজক কলার কাজ কোনটি পরীক্ষায় প্রশ্ন আসছে, দেখো এটা 8-9 সালের কোশ্চেন আসছে যে ভাজক কলার কাজ কোনটি। তোমরা তো সবাই উত্তর দিয়ে ফেলছো যে 9-এর সি কাণ্ডের বৃদ্ধি ঘটানো। দেখো বৃদ্ধি শব্দটা আছে তার মানে ভাজক কলার কাজ। কিছু কোশ্চেন একটু বুঝে আনসার করবে। ধরো এই ভাজক কলার কাজ তোমার মুখস্থ নাই, কিন্তু ভাজক টিস্যুর কাজ হচ্ছে বৃদ্ধি ঘটানো, তাহলে তুমি একটু নরমাল চিন্তা করবে যে এর মধ্যে দেখো অঙ্গের দৃঢ়তা প্রদান, তার মানে দৃঢ়তা মানে কি একটা সাস্টেইনেবল জায়গায় চলে গেল, একটা কি বলে মানে ওই জিনিসটা সাস্টেইন করতেছে, তার মানে এটা হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। এরপরে দেখো দেহকে টান বা সহতা প্রদান, এটাও স্থায়ী টিস্যুর কাজ। বর্জ্য পদার্থ ধারণ, এটা তো আমরা পড়ছি ওই যে ক্ষরণকারী টিস্যুর মধ্যে আছে এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আমরা একটু চলে যাই। দেখো সংযুক্ত সমদ্বিপার্শ্বীয় পরিবহন কলাগুচ্ছ যে গাছে পাওয়া যায়, দেখো এইটা আমি একটু আরেকবার, যেহেতু আরেকবার কোশ্চেন আসছে আমি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দিতে চাই যে ভাস্কুলার বান্ডেল 3 প্রকার। আরেকবার একটু সুন্দর করে বলতে চাই, ভাস্কুলার বান্ডেল 3 প্রকার, ঠিক আছে? ভাস্কুলার বান্ডেল 3 প্রকারের মধ্যে আছে কি সংযুক্ত অরিয় আর হচ্ছে কেন্দ্রিক। সংযুক্ত অরিয় আর কেন্দ্রিক, এই সংযুক্তর মধ্যে আছে আবার কি সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়র আবার 2টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ, মুক্ত আর বদ্ধ, ঠিক আছে? আর কেন্দ্রিকের মধ্যে আবার 2টা আছে, একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, আর একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক, ঠিক আছে? এখন একটু দেখো, যেহেতু আমি এটা তোমাদের দেখাচ্ছি একটু সুন্দর করে চাচ্ছি বুঝিয়ে দিতে, ঠিক আছে? দেখো সমপার্শ্বীয়, মুক্ত এবং বদ্ধ। মুক্তর উদাহরণটা আসলে এরকম যে এরকম একটা ভাস্কুলার বান্ডেল আছে, এদের মধ্যে কি আছে, একটা ক্যাম্বিয়াম আছে। এই ক্যাম্বিয়াম থাকার কারণে একটা হচ্ছে এই যে এক পাশে জাইলেম আর এক পাশে হচ্ছে ফ্লোয়েম। বদ্ধের মধ্যে কি আছে, এরকমও থাকে, এর মধ্যে কোনো বিভাজন থাকে না। সমদ্বিপার্শ্বীয়টা হচ্ছে এরকম যে 2টা ব্রাঞ্চ আছে, মাঝখানে হচ্ছে এরকম জাইলেম আর 2 পাশে হচ্ছে এরকম ফ্লোয়েম, ঠিক আছে? আর অরিওতে কি, এটা নরমালি হচ্ছে এরকম থাকে, একটা জাইলেম একটা ফ্লোয়েম, এই টাইপের আর কি, ঠিক আছে? একটা জাইলেম একটা ফ্লোয়েম। তার অরিও বিভাজন তোমরা তো বোঝো, তাদেরকে আসলে ওইভাবে তল দ্বারা বিভাগ করা যায় না। হাইড্রোসেন্ট্রিকটা আসলে এরকম যে মিডিলে এই বরাবর কি থাকে জাইলেম আর সাইডগুলোতে কি থাকে ফ্লোয়েম থাকে, আর লেপ্টোসেন্ট্রিকে কি থাকে মাঝখানে থাকে ফ্লোয়েম আর চারদিকে থাকে কি
জাইলেম। এই যে দেখো তোমরা ক্লিয়ার কিনা, জিনিসটা ক্লিয়ার কিনা তোমরা একটু জাস্ট জানিয়ে দাও যে হ্যাঁ আমরা ভালোভাবে বুঝতে পারছি। এবং আমরা কোশ্চেনটা একটু সলভ করার ট্রাই করি যে সংযুক্ত ও সমপার্শ্বীয় পরিবহন কলা, এটা দেখো ৬-৭ কোশ্চেন, ৬-৭ সেশনেই কোশ্চেনটা আসছে। তোমরা কি এটা বুঝতে পারছো যেটা আমি তোমাদেরকে একে দেখালাম, তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এটা দেখো তাহলে সমদ্বিপার্শ্বীয় আছে, সমদ্বিপার্শ্বীয় এটা আমরা এইভাবে মনে রাখি যে উদাহরণ এইভাবে মনে রাখবা, কুলা, কুলা দিয়ে মনে রাখবা, কুলা দিয়ে মনে রাখবা। তাহলে কি হলো? কুমড়া আর হচ্ছে লাউ, লাউ। আমরা এই যে অ্যাডমিশনের সময় আমরা কিন্তু পড়তাম কুমড়া লাউ ছিল, এখন দেখো তোমাদের শশা বইয়ে অ্যাড হয়ে গেছে। কি যুক্ত হয়ে গেছে? শশা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, সুজন কমেন্ট করছে ভাই পিডিএফটা কোথায় দিবে? আচ্ছা, পিডিএফটা কোন পিডিএফটা তোমাকে দেওয়ার কথা বলতেছো একটু স্পেসিফিক করে বলে দিবা। আর যারা আনসার করছে তাদেরকে ধন্যবাদ, ঠিক আছে? তাহলে এটা কিন্তু কুমড়া গাছ হবে। এরপরে কোশ্চেন আমরা চলে যাই। দেখো দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে, দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে এরকম ভাজক টিস্যু কে আছে? দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে এরকম ভাজক টিস্যু কে আছে? শীর্ষ ভাজক টিস্যু পার্শ্বীয় ইন্টারকালারি না সেকেন্ডারি ভাজক টিস্যু? তাহলে ঝটপট উত্তর করার চেষ্টা করো যে দুইটা। আচ্ছা, এই ক্লাসের পিডিএফটা, আচ্ছা আমরা চেষ্টা করব বলে দিব যে এই ক্লাসের পিডিএফটা যেন তোমাদেরকে দিয়ে দেয়, তোমাদের এই গ্রুপেই দিয়ে দেয়, ঠিক আছে? ইন্টারকালারি ভাজক টিস্যু, ভেরি গুড, দুইজন ঝটপট আনসার করে ফেলছে। দেখো শীর্ষ ভাজক টিস্যু বোঝা যাচ্ছে এটা যদি একটা গাছ কল্পনা করো, এর শীর্ষে বৃদ্ধি করবে, পার্শ্বীয় পাশে বৃদ্ধি করবে। ইন্টারকালারি এর বাংলা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু, এর বাংলা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। এখন দেখো তোমরা হৃদপেশির মধ্যে পড়ছো না ইন্টারক্যালেটেড ডিস্ক, তো সেই ইন্টারক্যালেটেড এর কিন্তু নামের মিল আছে। তার মানে আমরা পেয়েছি যে হার্ট একবারে বুকের মাঝ বরাবর প্রায় থাকে, তার মানে মাঝখানে থাকে। তোমরা এইটা দিয়ে মনে রাখবা যে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে, মাঝখানে কোনো কিছুর মাঝখানে অবস্থান করলে সেটা অবশ্যই ইন্টারক্যালারি ভাজক টিস্যুটা হবে, ঠিক আছে? সেকেন্ডারি ভাজক টিস্যু হবে না ভাইয়া, সেকেন্ডারি ভাজক টিস্যু না। এরপরে কোশ্চেন দেখো, পরিবহন কলাগুচ্ছ দ্বারা পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে প্যারেনকাইমা টিস্যু, এটা কিন্তু একটা খুব ভালো পয়েন্ট যে প্যারেনকাইমা টিস্যু থাকে, তার নাম কি? এটা বাকৃবি ৫-৬ সেশনের একটা কোশ্চেন, বাকৃবির ৫-৬ সেশনে কোশ্চেনটা পড়ছে, ঠিক আছে? তোমরা একটু চেষ্টা করো তো ১২ নম্বরে আনসার দেওয়ার। অপশনে আছে মজ্জা, মজ্জারশ্মি, গ্রাউন্ড টিস্যু আর হচ্ছে পেরিসাইকেল, ঠিক আছে? অবশ্যই এটা অন্তঃস্থলীয় অঞ্চল বা বহিঃস্থলীয় অঞ্চলের একটা কোশ্চেন, বুঝতে পারছো? ওকে, একটু কোশ্চেন করার ট্রাই করো, একটু চেষ্টা করো যে আনসার করার। যে পরিবহন কলাগুচ্ছ থাকবে অবশ্যই, পরিবহন কলাগুচ্ছ বুঝছো কিন্তু, তার মানে এর কাজ হবে খাদ্য বা পানি পরিবহন করা। এই যে তোমরা আনসার করে ফেলছো, ভোরের শিশির, মুনতাহামিম, রিদিতা, রিদিতা, হৃদয়, তাওহিদ হুসাইন, তৌসিফ, ভেরি গুড, সবাই আনসার করছে মজ্জা, ভেরি গুড, এটা আসলেই মজ্জা হবে, ঠিক আছে? এটা যেহেতু মনে রাখবা যেটা পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে, অবশ্যই মজ্জা দিবা, সেটা অবশ্যই কি দিবা? মজ্জা দিবা, ঠিক আছে? তোমরা যারা পারছো অবশ্য। এখন দেখো নাম হচ্ছে তাওহিদা তানভিন রিদিতা, তাওহিদা তানভিন রিদিতাকে বলতে চাই তোমার নামটা খুব কঠিন, উচ্চারণ করা কঠিন হয়ে যায়, ঠিক আছে? এখন তোমাদের কিছু কিছু জনের নাম এত কঠিন থাকে যে একবার দেখেই আসলে আমরা উচ্চারণ করতে পারি না, ক্লাসের কনসেন্ট্রেশন থাকে, এখানে নাম উচ্চারণ করতে না। আমাদের নাম দেখো কত সহজ, ঠিক আছে? এখনকার বাবা মারা খুব কঠিন করে ফেলতেছে নামগুলোকে। আচ্ছা, পাটের আঁশ কোন ধরনের ফাইবার? ভেরি গুড, এইটা যে পারবে তাকে 5টা ভেরি গুড দিব, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে ওই পাতার মেসোফিল, পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে, এরকম টাইপের একটা কোশ্চেন, এবং তোমরা খুব ছোট কাল থেকে এটা পড়ে আসতেছো। তাহলে দেখো পাটের আঁশ কোন ধরনের ফাইবার একটু বলে ফেলো, এটা 2 জায়গায় কোশ্চেনে আসছে। 13 নম্বরের আনসার এই তো করে ফেলছে, বাস্ট ফাইবার, ভেরি গুড। এই বাস্ট ফাইবার কিন্তু আবার ফ্লোয়েম ফাইবার, বুঝতে পারছো? এটা কিন্তু আবার ফ্লোয়েমের একটা অংশ, ঠিক আছে? এটা মনে রাখবা যে এটা কিন্তু ফ্লোয়েমের। হ্যাঁ হ্যাঁ, সবাই ভেরি গুড, ভেরি গুড, সবাই পারতেছো, ভেরি গুড। এরপরে কোশ্চেনে চলে যাই, নিউক্লিয়াস বিহীন কোষ, নিউক্লিয়াস বিহীন কোষ কোনটা? কিন্তু তাকে আবার জীবন্ত মনে করা হয়। নিউক্লিয়াস বিহীন কোষ কোনটা কোনটা? আমরা এরকম পড়ছি যে নিউক্লিয়াস বিহীন কোষের মধ্যে একটা আছে আরবিসি কোষ, কোনটা? অবশ্য কোষ বলা যাবে না, এটাকে হচ্ছে কর্পোষক বলা যাবে, ঠিক আছে? তাহলে এই আরবিসি এর মতো এরকম আর কি আছে যেটা তুমি জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে দেখতে পারো, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে দেখতে পারো। নিউক্লিয়াস বিহীন কোষ এরকম কে আছে? 14 এ সঙ্গী কোষ, না না না, তৌসিফ 14 বি হবে না,
হ্যাঁ বি হবে, এ বলে ফেলছো, এ হবে না, সিবনল, ঠিক আছে 14 সিবনল হবে, ঠিক আছে শীত কোষ হবে যেটাকে আমরা পড়ছি, এ হবে না, ঠিক আছে যারা এ আনসার দিয়ে ফেলছো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হৃদয় আহমেদ ভাইয়া নট ক্যাম্বিয়াম কোষ না, ক্যাম্বিয়াম হবে না, উত্তর হবে কোনটা, সিবনল, ঠিক আছে একটা মাত্র নিউক্লিয়াসবিহীন কোষ আছে, একটাতেই শুধু নিউক্লিয়াস থাকে না, সেটা হচ্ছে সিব কোষ। আমরা পড়ছি আরবিতে, আরবিসিতে নাই এবং কোথায় নাই, সিব কোষে থাকে না। ওকে, এরপরে দেখো কোনটি ফ্লোয়েমের অংশ নয়, আমরা জাইলেম ফ্লোয়েমের অংশ নিয়ে জাইলেমের অংশগুলো নিয়ে পড়ে ফেলি, তাহলে জাইলেমের অংশ নিয়ে পড়লে আমরা বাকিগুলো পেয়ে যাব। যেমন আছে ট্রাকিড, তারপরে কি আছে ভেসেল বা ট্রাকিয়া, ও তো আমরা তো পেয়ে গেলাম। এই যে 15 নম্বরে কি বলে ফেলছে, এই 15 হবে না তো সোনা, এটা কখনোই ছি হবে না, ঠিক আছে এই হবে, এই যে এই আমরা জাইলেমের অংশ পাচ্ছি তো ভেসেল, তুমি আগেই একটা বড় উত্তর পেয়ে গেছো। কেন আমরা সি তে কি এটা পাবো না, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা আমরা পাবো না, আমরা তো ফ্লোয়েম ফাইবার পাচ্ছি, তো আমি ফ্লোয়েমটা লিখলাম না, শুধু ফাইবার বলছি। এখানে বলছি ফ্লোয়েমের অংশ নয় কোনটি, কোশ্চেনটা একটু প্লিজ বোঝো। দেখো ফ্লোয়েমের অংশ নয় কোনটি, ভেসেল কি কখনোই ফ্লোয়েমের অংশ, ভেসেল বা ট্রাকিয়া জাইলেমের অংশ, তাই না? এখন একটু জাস্ট চিন্তা করো, দেখো ফ্লোয়েমের অংশ, ফ্লোয়েম যেমন সিবনল সঙ্গী কোষ, হ্যাঁ তারপরে আছে কি ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, তাহলে ফাইবার যদি লেখো তাহলে প্যারেনকাইমা তো হওয়ার কথা, ঠিক আছে। ও ফয়জুল্লাহ বলছে কোশ্চেনের আগে আনসার কিভাবে দেন ভাই? আচ্ছা কোশ্চেনের আগে আনসার দিচ্ছি না ভাইয়া, তুমি হয়তো তোমার নেট স্লোর কারণে যাচ্ছ, আমি বেশ সময় দিচ্ছি তোমাদের যে তোমরা কোশ্চেন করতে, আনসার করতে পারবে, এরকম বেশ সময় দিচ্ছি। ওকে, এরপরে কোশ্চেনটা একটু দেখো, স্টোমাটা কোন টিস্যুতন্ত্রের গঠন? স্টোমাটার বাংলা হচ্ছে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র আসলে কোথায় থাকে, পত্ররন্ধ্র কোন টিস্যুতন্ত্রের গঠন? আমরা পড়ছি না যে এপিডার্মাল টিস্যুতন্ত্র, বিজ্ঞানী স্যাক্স তিনটা তন্ত্রের কথা বলছে, একটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, একটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর আরেকটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র, পরিবহন। এখন দেখো এই গ্রাউন্ডের মধ্যে আছে আবার কি আছে, অন্তঃস্থলীয় এবং বহিঃস্থলীয়। এই যে দেখো, এই যে ভেরি গুড তোমরা, স্টোমাটা কোন টিস্যুতন্ত্রের গঠন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ফয়জুল্লাহ, ওকে ঠিক আছে, তোমার কমেন্ট দেখছি তো এই কারণে আর কি। এই যে তোমরা সবাই আনসার করছো এপিডার্মাল টিস্যুতন্ত্র। তো এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে আরো অনেক কোশ্চেন আছে যেগুলো পরীক্ষা আসে, তোমরা পড়ছো না বলিফর্ম কোষ পড়েছো, এর মধ্যে একটা বৃহৎ আকৃতির ত্বকীয় কোষ কোথায় কোথায় পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন, বিটাসায়ানিন, মাইরোসিন কোষ, এগুলো পড়বা। এবং এর মধ্যে আর কি কি থাকে, যেমন প্রথমেই থাকে কি শল্ক, কোলেটার, স্থলে, এপিডার্মিসের যে ছোট ছোট রোম থাকে, ট্রাইকম থাকে, এগুলো পড়বা। এবং এর মধ্যে একটা উদ্ভিদ থাকে যেটাকে থলের মধ্যে আছে, যেটা বরফ উদ্ভিদ নামে পরিচিত। বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কি, মেজেমব্রাইনথেমাম ক্রিস্টালিনাম, ঠিক আছে। এই সায়েন্টিফিক নেমটাও তোমরা একটু পড়ে রাখবে। ওকে, এরপর দেখো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, দেখো তোমরা যে বলছো যে সবগুলো অপশন একটু পড়িয়ে দিবেন, দেখো এই দেখো অপশন থেকে কোশ্চেন চলে আসছে, ঠিক আছে। এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, তো তোমরা চাইলে দেখবা যে সবগুলো কোশ্চেনের সাথে সবগুলো কোশ্চেনের একটা রিলেশন আছে, ঠিক আছে। তো দেখো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? তাহলে কোনটা পাওয়া যায়? হৃদয় আহমেদ বলছে, ডি বলছে। আচ্ছা এই দেখো ভাইয়া, কাণ্ডে তোমরা যারা ডি আনসার করতেছো, যে অরিওটা সবসময় মূলে পাওয়া যাবে, সবসময় অরিওটা কোথায় পাওয়া যাবে? মূলে পাওয়া যাবে। সো ডি কোনোভাবেই আনসার হবে না, এই যে দেখো অনেকে বি করতেছে, কোথায়? সেটা হচ্ছে বদ্ধ সম্বর্ষীয়। হ্যাঁ, অপশন কোনটা হবে, উত্তর কোনটা হবে? বি হবে, অপশন বিটা হবে উত্তর। ভেরি গুড, ঠিক আছে। ওকে আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা চলে যাই। আচ্ছা এবার দেখো ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় দেখা যায়? বিজ্ঞানী ক্যাসপেরি সম্ভবত 1865 সালে এই যে কাণ্ডের যে পেরিসাইকেল স্তর ছিল,
এই পেরিসাইকেল স্তরের উপরে একটা ফিতার মতো কিছু একটা আবিষ্কার করছিল, ঠিক আছে। এই ফিতার মতো এদের এদের এখানে কিছু শ্বেতসার আবরণ দেখা যায় যাদেরকে বলে স্টার শীট, স্টার শীট, স্টার শীট বলে, ঠিক আছে। তো শ্বেতসার আবরণ বা স্টার শীটও কিন্তু এই ক্যাসপিরিয়ান স্ট্রিপের আশেপাশে দেখা যায়। এই যে তোমরা অনেকেই আনসার করতেছো যে বি বি বি, হয় বি ভাইয়া, এটা ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় দেখা যাবে? ক্যাসপিরিয়ান স্ট্রিপ বেশিরভাগ ক্ষেত্রে মূলে দেখা যায়। ক্যাসপিরিয়ান স্ট্রিপ বেশিরভাগ ক্ষেত্রে কোথায় দেখা যায়? মূলে দেখা যায়। এই যে দেখো সাবিনা ভালো আনসার করছে, এ বলছে, আতাউর বলে বলছে, হৃদয় বলছে, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা যারা একটা কোশ্চেন একটু ভুল করে ফেলতেছো তারা কোনোভাবেই তোমরা হচ্ছে যে ডিলিট করে দিচ্ছ, তোমরা কমেন্ট ডিলিট করার দরকার নেই ভাইয়া, এইটা তো তুমি শিখে যাচ্ছ। এটা তো এরকম না যে এটা এগ্রির ফাইনাল পরীক্ষা হচ্ছে যে তুমি খুব সিরিয়াস হয়ে গেছো, একটা কোশ্চেন আমি ভুল দাগাই ফেললে আমার নাম ভাইয়া বলতেছে, এটা অসম্মানের ব্যাপার। না না, এটা কখনোই করো না, এটা অসম্মানের ব্যাপার না। তোমাকে মেনশন করে বলতেছি মানে তুমি এই কোশ্চেনটা আর আজীবনে ভুলবা না যে ক্যাসপিরিয়ান স্ট্রিপ দেখা যায় মূলে, তুমি আর কখনো ভুলবা না ভাইয়া, আর কখনোই ভুলবা না, ঠিক আছে। তার মানে তোমরা যারা কমেন্ট করতেছো এটা মোছার দরকার নেই, একটা ভুল করছো মানে এই ভুল থেকেই তুমি শিখে গেলে, ঠিক আছে। এটা ডিলিট করার দরকার নেই, অনুরোধ করতেছি তোমাদের, হ্যাঁ। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা চলে যাই। উদ্ভিদ থেকে তরল অবস্থায় পানি বের হওয়াকে আমি বলছিলাম পাতা আঁকাই দিয়ে যে এই যে তরল পানি এইভাবে বের হয়ে যায়, তরল পানি বের হয়ে যায়, কোন কোন উদ্ভিদগুলোতে আসলে বের হয়ে যায় আমরা এইভাবে মনে রাখছিলাম ঘ ট ক, ঘটক, তাই তো। কি মনে রাখছিলাম যে ঘাস, টমেটো, টমেটো, ঘাস, টমেটো এবং কচু, কচু। আচ্ছা, এই কোশ্চেনের মধ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বলতো আমি তোমাদের ক্লাস করার সময় বলেছিলাম যে টমেটোর যে টুকটুকে লাল বর্ণ, টমেটোর যে লাল টুকটুকে বর্ণ থাকে, হ্যাঁ তোমরা সবাই সি আনসার করতেছো, আমি দেখেছি সি আনসার হবে, ঠিক আছে। এখন দেখো তোমরা একটু আনসার করতে যে টমেটোর যে টুকটুকে লাল বর্ণ এটা আসলে কেন হয়। তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে কোন পিগমেন্টের কারণে এরকম হয়, কারোর মনে আছে কিনা একটু বলো তো, কারোর মনে আছে কিনা? এনিওয়ান, কেউ একজন আনসার করতে পারবা কিনা? কেউ একজন যে টমেটো লাল বর্ণের জন্য দায়ী কে? সবাই পেরেছো, থ্যাংক ইউ। যারা আমার ক্লাস করছিল কারোর মনে আছে কিনা যে টমেটো লাল বর্ণের জন্য কোনটি দায়ী? এরপরে কোশ্চেন দেখো, পরিণত জাইলেম টিস্যুর সজীব কোষ কোনটি? পরিণত জাইলেম টিস্যুর সজীব কোষ কোনটি? কোন পিগমেন্ট? পিগমেন্ট না, লাইকোপেন, লাইকোপেন, ভেরি গুড, লাইকোপিন, ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখো তোমাদের এইটুক মনে আছে, তোমাদের একটা রিমাইন্ডার হয়ে গেল যে টমেটো লাল বর্ণের দায়ী, লাল বর্ণের জন্য দায়ী যে টমেটো আছে, এই টমেটো লাল বর্ণের জন্য দায়ী হচ্ছে লাইকোপেন, লাইকোপেন বা লাইকোপিন। এই লাইকোপেনের কারণে হচ্ছে টমেটো টুকটুকে লাল বর্ণের হয়, ঠিক আছে। আচ্ছা, তোমরা আনসার করে ফেলছো সি, জাইলেম প্যারেনকাইমা, হ্যাঁ এটা খুবই সহজ প্রশ্ন ছিল, ঠিক আছে। এরপরে দেখো, যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে ঘটে, কোষ বিভাজন সব তলে ঘটে। আমরা জানি কোষ বিভাজনের উপরে ভিত্তি করে মাস, প্লেট এবং রিব এই তিন ভাগে ভাগ করতে পারি, তাই তো। রিব, মাস, প্লেট, মাস, প্লেট আর রিব। একটু আনসার করে ফেলো। 21 এর আনসার কি হবে? এখানে মাস, প্লেট, রিব তিনটায় লেখা আছে, হ্যাঁ এই যে 21 এর এ, 21 এর এ, হ্যাঁ মাস, মাস না আসলে এটা হবে হচ্ছে ম্যাস, তাই তো। এখন দেখো এই ম্যাচ ভাজক টিস্যু বা মাছ ভাজক টিস্যু এরা একটা কোষপুঞ্জ তৈরি করে ফেলে এবং নরমালি যে এন্ডোস্পার্ম বা শস্য টিস্যু বা তোমার হচ্ছে কি রেণুস্থলী, এই সমস্ত জায়গায় আসলে এই মাছ টিস্যু বিভাজন করে। এবং প্লেট ভাজক টিস্যু কোথায়? পাতা, পাতায় বিভাজন ঘটে। তার মানে পাতার কয়টা তল থাকে? দুইটা তল থাকে পাতার, সেই দুইটা তলে আসলে বিভাজন করে। এবং রিব ভাজক টিস্যু কি করে? এক তলে বিভাজন করে, এক তলে, এক তলে বিভাজন করে, ঠিক আছে। এরাও এরকম বর্ধিষ্ণুমূল, মজ্জা এগুলোতে বিভাজন তৈরি করে, ঠিক আছে। ওকে, এরপরে কোশ্চেন দেখো, আমি কিন্তু তোমাদের এর আগেও একদিন বলেছিলাম যে বায়োলজি হচ্ছে এইবারে কার এগ্রিতে হচ্ছে ট্রাম্প কার্ড। তোমরা যদি এইভাবে পর্যালোচনা করো ভাইয়া, এর আগের এগ্রি পরীক্ষার কোশ্চেন গুলোতে দেখবেন যে 40 পেয়েছে, 42 পেয়েছে, এইগুলো 42 পেয়েও তারা চান্স পেয়েছে। বাট এইবার আমি বলতেছি যে 55 এর নিচে কেউ চান্স পাবে না, 55 এও হয়তো বা হবে না। কারণ দেখো তুমি বায়োলজি তে 30 মার্ক পাচ্ছ, বায়োলজিতে 30, ঠিক আছে।
কেমিস্ট্রিতে 20, ফিজিক্সে 20। এইবার ম্যাথের কথা বাদ দিলাম আমি, ম্যাথে কেউ ভালো করবা, কেউ একবারে খারাপ করবা। তো ম্যাথে 20-এর মধ্যে এখন দেখো এই 30-এর মধ্যে বায়োলজিতে যে ইঞ্জিনিয়ারিং কোচিং করছো তার জন্য এখন কত সময় আছে, এবং তারা এই ক্লাসগুলো করতেছে, বিভিন্ন জায়গায় পড়তেছে, তারা এই 30-এর মধ্যে সর্বোচ্চ অ্যাচিভ করতে পারবে। দেখো 25-26 অ্যাচিভ করে ফেলছে। তারপরে কেমিস্ট্রি তোমরা সবাই পারো, এখানে 12-13 এভারেজ মার্ক এগ্রির কোশ্চেনে। ফিজিক্সে এরকম 10-12 এভারেজে পাবা। ম্যাথে তোমরা সবাই যারা ম্যাথে ভালো আছো এমনকি 17-18 পেয়ে যেতে পারো, যারা কম পারবা তারা 8-9 পেয়ে যাইতে পারো। এবার ইংলিশ, ইংলিশ সবসময় মনে রাখবা সায়েন্সের ইংলিশ মানে হচ্ছে ইংলিশ ইকুয়ালস টু পানি। এইরকম এইরকম সিনোনিম দিবে যে জবের সিনোনিম কি, জবের সিনোনিম হচ্ছে ওয়ার্ক। এরকম সিনোনিম অ্যান্টোনিম পড়বে যেটা জীবনেও পড়ো নাই তুমি, রাস্তাঘাটে যে ঘুরে বেড়াও তাকেও জিজ্ঞেস করলে যে জবের সিনোনিম হচ্ছে ওয়ার্ক, এরকম টাইপের কোশ্চেন পড়বে। ঠিক আছে, তো এই কারণে এইবার একটা ন্যূনতম একটা মার্ক হচ্ছে, বা একবারে নিম্নের মার্ক হচ্ছে 55, এটা দিয়ে তুমি চান্স পাওয়া শুরু করবা। তার মানে এখন থেকেই তোমার কেমন প্রিপারেশন নেওয়া উচিত তুমি বুঝতেছো? তুমি চোখ বন্ধ করে নেটওয়ার্ক বইটা শেষ করো, তারপরে আস্তে আস্তে তোমার মূল বই, মডেল টেস্ট সবকিছু দেওয়া শুরু করে দাও। ঠিক আছে? হ্যাঁ, হৃদয় আহমেদ 25 টার্গেট বায়োতে। কেন ভাই 25 টার্গেট থাকবে? মাত্র 14টা চ্যাপ্টার, তুমি 30-এ 30 পাবা, 25 কেন টার্গেট করবা? তোমার স্বপ্নই যদি থাকে আমি না বিমানে কখনো উঠবো না, আমি যাবো হচ্ছে এসি বাসে, তো এসি বাস যায় থাকবা, ছেড়ে চলে গেছে নন এসিতে যাবো। তো বিমান স্বপ্ন দেখলেই না তুমি ও বিমানে যাইতে পারি না, বিমানের ভাড়া 2500, তাইলে আমি 1400 দিয়ে আমি এসি বাসে উঠে যাই। একটা এক্সাম্পল দিলাম আমি আর কি। ঠিক আছে, 21 নম্বরের অ্যান্সার কি ভাইয়া? আচ্ছা, 21 নম্বরের আনসার কি ছিল? তাহলে আমরা বিগত কোশ্চেনে একটু যাই। এই যে ভাইয়া 21 নম্বরের আনসার হচ্ছে যে টিস্যু কোষ সপ্তলে ঘটে, সপ্তলে ঘটলে সেটা হচ্ছে মাছ ভাজক টিস্যু। ঠিক আছে, হ্যাঁ 30 টার্গেট হইতে হবে। ইমরান হাসান, আমরা দোয়া করি তোমরা সবাই নেটওয়ার্কে যারা ক্লাস করতেছে বা নেটওয়ার্কের বাইরে যারা আছে, নেটওয়ার্ক বই যারা পড়তেছে, তারা সবাই 30 পাক। 30 পেলে তো সমস্যা নাই। আমি চাই তোমাদের কম্পিটিশন হোক হাড্ডাহাড্ডি, তোমাদের কোশ্চেন হোক কঠিন, ভালো যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের রাত জাগাটা সফল হয়ে যাক। ঠিক আছে, ইনশাআল্লাহ 30 পেয়ে যাবা। ওকে, দেখো তাহলে খাদ্য কোন টিস্যু তৈরি? খাদ্য গাছের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। আচ্ছা, তাহলে দেখো মনে রাখবা খাদ্য তৈরি করছে কে? আমি সবসময় বলেছি বর্গীয় জতে জাইলেম, বর্গীয় জতে জল। তার মানে পানি পরিবহন করার কাজ আছে জাইলেমের, পানি পরিবহন করার কাজ হচ্ছে জাইলেমের। তাহলে খাবার পরিবহন করার কাজ এখানে কার আছে? 30-এর বি। ঠিক আছে, তাহলে ফ্লোয়েম হবে। উত্তর কোনটা হবে? ফ্লোয়েম হবে। উত্তর হবে ফ্লোয়েম। তো আমি কিন্তু তোমাদেরকে খুবই রিয়েলিস্টিক কিছু কথা বললাম, তোমরা কিছু মনে করো না। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেন চলে যাই। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? আল্লাহ, সেম কোশ্চেন চলে আসছে আবার। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। এটা মেডিকেল 21-22-এর কোশ্চেন। ঠিক আছে, এটা না পারলেও হবে, তোমাদের না আনসার করলেও হবে। দেখো নিচের কোন উদ্ভিদে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? লেপ্টোসেন্ট্রিক আমরা পড়ছিলাম যে এইখানে কি ছিল, যে কেন্দ্রিক, কেন্দ্রিক, কেন্দ্রিকের মধ্যে একটা ছিল হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, হ্যাড্রোসেন্ট্রিক, আর এখানে একটা ছিল হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। তাহলে কোশ্চেন আসছে লেপ্টোসেন্ট্রিক কোথায় পাওয়া যায়? এই যে তোমরা ডি অনেকে আনসার করে ফেলছো। ঠিক আছে, যে নিচের কোনটি লেপ্টোসেন্ট্রিকে পাওয়া যায়? ঠিক আছে, তাহলে দেখো হ্যাড্রোসেন্ট্রিকে কি আছে? পিএলএসপি, এই যে চারটা আছে, টেরিস, লাইকোপোডিয়াম, স্লাজিনেলা, পিসাইলোটাম। টেরিস, লাইকোপোডিয়াম, টেরিস, লাইকোপোডিয়াম, স্লাজিনেলা। ঠিক আছে, এগুলো পাওয়া যায়। লেপ্টোসেন্ট্রিকে কি থাকে? এটা আমরা একবার ডিওয়াই দিয়ে, ড্রাসিনা ইয়োকা, ড্রাসিনা ইয়োকা। এখন দেখো যারা আনসার করতেছো, এই যে ড্রাসিনা, ফয়জুল্লাহ আনসার করছে ড্রাসিনা। আর কে কে আনসার? হ্যাঁ অনেকেই এ আনসার করেছো। আনসার হচ্ছে এ, আনসার হবে কি এ। তাহলে তোমরা ঝটপট এই ছোট্ট জিনিসটা একটু মনে রেখে ফেলো যে জাইলেম কেন্দ্রিক আছে টেরিস, লাইকোপোডিয়াম, স্লাজিনেলা, পিসাইলোটাম বা সাইলোটাম, ড্রাসিনা, ইয়োকা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরপরে কোশ্চেনে চলে যায়। উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম কোনটির অংশ? এটা আমি তোমাদের কথার মধ্যে বলে ফেলছি যে রোম, ট্রাইকোম, শল্ক, কোলেটার, স্থলে, এগুলো যা যা আছে। আবার দংশক রোম আছে। একটা জিনিস একটু শিখিয়ে দিই, দেখো দংশক রোম, দংশক রোম, দংশক রোম কোথায় পাওয়া যায়? তোমরা এই গাছগুলো হয়তো চেনো,
বিছুটি, বিছুটি, আলকুশি, বিছুটি, আলকুশি, আর হচ্ছে অগ্নিচূত্রা, আর হচ্ছে অগ্নিচূত্রা। এই অগ্নিচূত্রাকে আমরা অনেক সময় শুধু চূত্রা নামে ডাকি, শুধু চূত্রা, ঠিক আছে। তো এই শুধু চূত্রাটা কি, ওই যে ডুমুর গাছের মতো একটা গাছ আর কি, যেটার পাতা গায়ে লাগলে ওর পাতা এরকম, ওর পাতায় এরকম এরকম রোম রোম টাইপের থাকে, যেটা আমাদের ত্বকে ঢুকে যায় এবং চুলকায় অনেক বেশি। এবং অনেক দেশে বলতে বাংলাদেশে আর কি, ভুলে বলে ফেলছে অনেক দেশে। তো এটা হচ্ছে তোমার অনেক জেলা বা অনেক রিজিয়নে ছিল যে চোর ধরতো আগে, চোর ধইরা ওই চুত্রার পাতা গায়ে লাগাই দিত, যে চোরের শাস্তি এটা, তার হাত পা বেঁধে রেখে ওই চুত্রা গায়ে লাগাই দিত, দিয়ে তোমার হচ্ছে গরম পানি দিয়ে দিত। গরম পানি কি করে, সব সময় তোমার হচ্ছে চুলকানিকে উদ্রেক করে দেয়। তো এটা একটা পানিশমেন্ট ছিল, ঠিক আছে। হ্যাঁ, সিমের পাতার মতো, সিমের পাতার মতো কি না, চুত্রার পাতা হচ্ছে খানিকটা তোমার হচ্ছে ইয়ার মতো, ওই যে ডুমুরের পাতার মতো। ডুমুর কিন্তু একটা ফুল, এটা ডুমুর কিন্তু ফল না, ঠিক আছে। হ্যাঁ, প্রেমা চলে আসতে এসে সালাম দিয়ে দিছে, ওয়ালাইকুম আসসালাম। লেট হয়েছে অসুবিধা নাই, তুমি পরের ক্লাসগুলো পাবে। এখন দেখো উদ্ভিদের রোম বা ট্রাইকোম কার অংশ, তোমরা অনেকেই আনসার করে দিয়েছো যে ত্বকের অংশ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এর পরে কোশ্চেনে চলে যাই আমরা। এরপর দেখো হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল, কেবলই তোমাদেরকে আমি বোঝাই দিলাম যে পিএলএসপি, তাহলে কোনটা আছে তাড়াতাড়ি বলে ফেলো। টেরিস, লাইকোপোডিয়াম, স্লাজিনেলা, পি সাইলোটাম, এর মধ্যে কোনটা আছে তাড়াতাড়ি বলে ফেলো। 26 এর আনসার কোনটা? টেরিস, লাইকোপোডিয়াম, স্লাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম, স্লাজিনেলা। এই তো পেয়ে গেছি তোমাদের আনসার, ভেরি গুড, ওকে, টেরিস হবে। এর পরে কোশ্চেন দেখো, ভাস্কুলার বান্ডেলে প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে, তাদেরকে কি বলে? এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো কোশ্চেনটা দেখো যে প্রোটোজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে থাকলে, এবং এটা কিন্তু মূলে, অবশ্যই মূলে, এটা কিন্তু অবশ্যই মূলের ক্ষেত্রে হচ্ছে, তাই এইভাবে মনে রাখবা। এমপিপি হলে ইএক্স বলে, মানে এক্সাক্ট, মানে কি বলে? এক্সাক্ট, এক্সাক্ট। আর এর উল্টোটা হইলে, যেমন প্রোটোজাইলেম, এই যে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম মানে কি? এই প্রোটো মানে হচ্ছে ছোট, ছোট ছোট জাইলেম, এই যে প্রোটোজাইলেম এই পরিধির দিকে থাকবে এরকম, আর বড়গুলো তখন কি থাকে? কেন্দ্রের দিকে থাকে, ঠিক আছে। এখন ওই যে মেটাজাইলেমটা, মেটাজাইলেমটা যখন পরিধির দিকে থাকে আর ছোট ছোট যেগুলো এগুলো হচ্ছে কেন্দ্রের দিকে থাকে, তখন তাদেরকে বলা হচ্ছে এন্ডার, কি বলে? এন্ডার। আর পাতার ক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে, পাতার ক্ষেত্রে এই প্রোটোজাইলেম মেটাজাইলেম সব ব্যালেন্স করে থাকে, এই কারণে এদেরকে বলা হচ্ছে মেজার্ক, এদেরকে বলা হচ্ছে মেসার্ক, ঠিক আছে। তাইলে এক্সার্ক, এন্ডার্ক আর মেজার্ক বোঝা গেল তো? এই যে তোমরা সবাই পারছো যেটা হচ্ছে এক্সার্ক, ওকে, থ্যাংক ইউ। এরপরে কোশ্চেন দেখো, আবৃতবীজী উদ্ভিদের কোথায় অরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায়? এটা আমি এইভাবে বললাম যে অরিও পৃথিবীর যেখানেই পাবা ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে উত্তর হবে মূল। উত্তর হবে কোনটা? মূল। অবশ্যই সেটা হতে হবে পুষ্পক মূলে, পুষ্পকের মূল, পুষ্পক মূল, পুষ্পক মূল, ঠিক আছে, বা পুষ্পক মূলে। তাহলে অরিও ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায়? পুষ্পক মূলে, ভেরি গুড। এরপরে কোশ্চেনে চলে আসি, একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেমের ভাস্কুলার বান্ডেল কতগুলো থাকে? জাইলেম সবসময় রাখবা একবীজপত্রী, একবীজপত্রীর মূলে হইলে অবশ্যই 6+, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হলে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হলে 2 থেকে 4, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হলে 2 থেকে 4, আর একবীজপত্রীর ক্ষেত্রে হলে 6+, মানে কি 6 এর অধিক হবে, মানে জাইলেম ফুলের সংখ্যা কত হবে? 6 এর অধিক। তার মানে আনসার হবে সি, আনসার হবে কত? সি, ঠিক আছে, আনসার হবে সি, 6 এর অধিক হবে, ঠিক আছে, ওকে। এরপরে কোশ্চেনে চলে যায়, দেখো উদ্ভিদের মূলের কোন অংশে ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়? কোন অংশে ক্যাসপেরিয়ান স্ট্রিপটা আসলে দেখা যায়? এইটা একটু আনসার করে ফেলো তো, কোথায় দেখা যায় ক্যাসপেরিয়ান স্ট্রিপটা? কোথায় দেখা যায়? 30 নম্বরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় দেখা যায়? ক্যাসপেরিয়ান অন্তঃস্থলীয় অঞ্চল আমরা পড়ছি, অন্তঃস্থলীয় অঞ্চল, তারপরে বলছি বহিঃস্থলীয় অঞ্চল। তাই এই অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে 3টা স্টেপ ছিল, একটা হচ্ছে অর্ধত্বক, তারপরে কর্টেক্স, আর একটা হচ্ছে অন্তত্বক। তাইলে কোথায় হবে? কোথায় হবে? এই অন্তত্বকে ছিল, ওকে, ভেরি গুড, ভেরি গুড, অন্তত্বকে ছিল, ঠিক আছে, ওকে। এরপরে এই যে আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে আসছি, শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়াটা
ঠিক টিস্যুতন্ত্রের মতো একটা চ্যাপ্টারই, যেটাতে মনে হয় খুব অল্প একটু তথ্য আছে, বাট এর বিস্তারিত আলোচনা এবং এর কোশ্চেন ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। এমন কিছু কোশ্চেন আসে যেটা হয়তো মাঝেদার বই আছে তুমি পড়ো নাই, বাট আমাদের কোশ্চেন সলভিং এর সময় তোমরা সেটা সাথে পেয়ে যাবা। আচ্ছা দেখো এবার এখানে 31 নাম্বার না শোনা, 31 নাম্বার তুমি 1 নাম্বার বলো। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, শ্বসন ও শ্বাসক্রিয়া, ঠিক আছে? তাহলে দেখো গত বছরই পড়ছে, মানে এর আগের টার্মের পরীক্ষায় ক্লাসটার এগ্রিতে পড়ছে 22-23 সেশনে একটা কোশ্চেন চলে আসছে, শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসের বিনিময় হয়, এবং এই গ্যাসের বিনিময়টা হয় হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায় হয়? ব্যাপন প্রক্রিয়ায়। তোমরা সবাই এটা পারবে যে অ্যালভিওলাসে হয়ে থাকে। অ্যালভিওলাসকে কি বলা হয়? ফুসফুসের ক্ষুদ্রতম গঠনের কাজে রাখো, তাই তো? ফুসফুসের সবচেয়ে স্মলেস্ট ইউনিট হচ্ছে এই অ্যালভিওলাস, ঠিক আছে? ওকে, তোমরা এটা খুবই সহজ কোশ্চেন পেয়েছো। এরপরে কোশ্চেন আমরা চলে যাই যে অ্যাডামস অ্যাপেল কোথায় অবস্থিত। অ্যাডামস অ্যাপেল, তোমরা অবশ্যই এই গল্পটা জানো যে আদম এবং হাওয়া হচ্ছে আমাদের কি আদি পিতা বা আদি মাতা। তো আদম যে আদি পিতা ছিল, তাকে আল্লাহ বারণ দিয়ে দিছিল যে ওইখানে ওই গাছের ফলটা তোমরা খাবা না, যেটা ধরি যে কোনো একটা গাছ, ঠিক আছে? যেহেতু এরা এই বই যারা লিখছে তারা সবাই হচ্ছে বিভিন্ন ইংলিশ দেশের, যারা আপেল ছাড়া আসলে আর কোনো ফল চেনে না, ঠিক আছে? তো তখন কি হলো যে ওই ফলটা তারা খেয়ে ফেললো, এবং হাওয়া তো খেয়ে ফেলছে, এবং আদমকে যখন হাওয়া খাওয়াইছে তখন সে গলা চিপে ধরছে। তার একটা সিমটম স্বরূপ যে আমাদের এই যে থাইরয়েড তরুণাস্থিটা, কোন তরুণাস্থি? থাইরয়েড তরুণাস্থিটা কি হইছে? পুরুষের গলার সামনে এরকম উঁচু হয়ে থাকে, এরকম একটা উঁচু হয়ে থাকে, ঠিক আছে? তো এটা দেখা যায় কোথায়? স্বরযন্ত্র বা ল্যারিংসে দেখা যায়, স্বরযন্ত্র বা ল্যারিংসে দেখা যায়, ঠিক আছে? এবং এই স্বরযন্ত্র কিন্তু স্বর তৈরি হয়। স্বরযন্ত্র কি হয়? স্বর তৈরি হয়, স্বর তৈরি হয়, ঠিক আছে? স্বর তৈরি হয় কোথায়? স্বরযন্ত্রে। যেমন তোমাদের অনেক ঠান্ডা লাগলে গলার পেশির এইখানে কি হয়? তোমার হচ্ছে বিভিন্ন ভাইরাল অ্যাটাক হয়, এবং সবসময় একটা ভেজা ভেজা ভাব থাকে। এই কারণে যখন আমাদের ফুসফুস থেকে বাতাস এসে একটা আঘাত করে, তারপরেও দেখবা যে শব্দ বেশি একটা হচ্ছে না, তার মানে স্বর তৈরি হচ্ছে না। তাহলে অ্যাডামস অ্যাপেল এটা থাইরয়েড তরুণাস্থি দিয়ে তৈরি, এবং সেটা কোথায় অবস্থান করে? স্বরযন্ত্রে অবস্থান করে, ঠিক আছে? কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কোশ্চেনে চলে যায়। দেখো একজন পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসে কতগুলো অ্যালভিওলি থাকে? কতগুলো অ্যালভিওলি? দেখো অ্যালভিওলি, বা এটাকে আমরা বলতে পারি অ্যালভিওলাস থাকে, অ্যালভিওলাস থাকে। কতগুলো আসলে অ্যালভিওলাস থাকে? কতগুলো অ্যালভিওলাস থাকে? একটু আনসার করে ফেলো তো হৃদয় আহমেদ। হ্যাঁ, মেইন বুক প্লাস নেটওয়ার্ক পড়বো। দেখো তোমরা মেইন বুক তো অবশ্যই পড়েছো, এতদিন যে তোমরা পড়াশোনা করতেছো মেইন বইটা তোমাদের সবসময় বন্ধুর মধ্যে ছিল। এখন মেইন বইটা তোমাদের মোটামুটি একটা চলে আসছে, তোমরা চান্স পেয়েছো অথবা পাওনি, মেইন বইটা তোমার একটা পরিচিতি হয়েছে। এখন আমরা কি করছি যে নেটওয়ার্ক বইটাতে ঠিক যে তথ্যগুলো যে আদলে এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলো কোশ্চেন করে, সেই আদলে আমরা নেটওয়ার্ক বইটাকে তৈরি করছি। তুমি নেটওয়ার্ক বইটা পড়ো, নেটওয়ার্ক বইটা পড়ে যেখানে প্রবলেম বুঝতে পারো, তোমার বেসিকে প্রবলেম, সেই জায়গা থেকে তুমি আবার একটু মেইন বইটা ফলো করো, ঠিক আছে? আমার পরামর্শ এটা। এবং এরপরে মডেল টেস্ট দাও, বিভিন্ন অনলাইনে আমাদের পরীক্ষাগুলো হচ্ছে, পরীক্ষাগুলো দাও, অনেক সোর্স আছে এখন, ঠিক আছে? আচ্ছা, তোমরা 3 নম্বরে কোশ্চেন করছো 300 থেকে 400টি, না এই আনসারটা কখনোই করবা না, ঠিক আছে? তোমাদের নতুন বই লেখা আছে 480 মিলিয়ন, 480 মিলিয়ন। এখন যদি 480 মিলিয়ন লেখা থাকে, তাহলে তোমরা কিভাবে 300 আনসার করো, মানে সি নাম্বার আনসার করো? একটু বলো তো। তোমাকে এই জিনিসটা খাটাইতে হবে যে এটা তো 480টা 400 এবং 500 এর মাঝে, 480টা 400 এবং 500 এর মাঝে, তার মানে আনসারটা হবে ডি। বুঝতে পেরেছো? আনসারটা হবে ডি। তোমরা অনেকের পুরাতন বই আছে, তার আবার পড়তেছো, এটা হচ্ছে 700 মিলিয়ন, 700 মিলিয়ন, ঠিক আছে? দেখো এই 700 মিলিয়ন আজমল স্যার এর আগের বারও তোমার হচ্ছে আগের এডিশনের বইও লিখছিল। তো নরমালি 480 মিলিয়ন হচ্ছে একদম আপডেট বই, একদম আপডেট বইয়ে 480 মিলিয়ন দেয়া আছে, ঠিক আছে? তো তোমরা একটু কারেকশন করে নিবা। এরপরে দেখো মানব রক্তে হিমোগ্লোবিন কোন পদার্থের উপস্থিতির কারণে লাল হয়? হিমোগ্লোবিন, তাই তো? হিমোগ্লোবিন কোন পদার্থ? এটা কি একটু বলো তো। এটা দেখো বাকৃবির 15-16 সেশনের একটা কোশ্চেন, মাজেদা ম্যামের বইয়ে সম্ভবত 300 থেকে 400 আছে। দেখো ভাইয়া, তোমরা সবসময় চেষ্টা করবা
তোমরা সবসময় চেষ্টা করবা সেটা হচ্ছে আজমল স্যারের বইয়ে কোন কোন উত্তরটা আসলে আছে। নরমালি একটা মাদার বুক ধরা হয় আজমল স্যারের বইকে, ঠিক আছে? ওকে, এ লোহা, আয়রন। তাহলে আয়রনকে আমরা ভেঙে ফেললে এইটা পাওয়া যায়, তাই তো? হিমোগ্লোবিন পাওয়া যায়, ঠিক আছে। এরপরে দেখো শাখা প্রশাখাবিহীন শ্বাস নালীকে কি বলে? এটা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 5-6 সেশনের একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে ট্রাকিওল, ট্রাকিয়া, স্পাইরাকল এবং অস্ট্রিয়া। অস্ট্রিয়া তো না, অস্ট্রিয়া, তাই তো? এখন দেখো এইটা আসলে যেমন ট্রাকিয়া এভাবে চলে আসে, ট্রাকিয়া বা শ্বাসনালী এখান থেকে ব্রঙ্কাসে বিভক্ত হয়ে যায়, এইভাবে ব্রঙ্কাসে বিভক্ত হয়ে যায়। তারপরে ব্রঙ্কাসের পরে কি হয়? ব্রঙ্কিওল হয়ে যায়, ঠিক আছে? ব্রঙ্কিওল হয়ে যায়, ঠিক আছে? তো এইখানে হচ্ছে যদি আনসার করতে হয়, হ্যাঁ এই যে হ্যাঁ লিমো আনসার করে ফেলছে, প্রেমে আনসার করে ফেলছে, হ্যাঁ ট্রাকিওল, ভেরি গুড। এই না না, স্পাইরাকল হবে না, এটা হবে হচ্ছে ট্রাকিওল। আনসার কি হবে? ট্রাকিওল, পাচেরে, ভেরি গুড যারা ট্রাকিওল দিয়েছো। এরপর দেখো সারফেক্ট্যান্ট কোন প্রাচীর থেকে, কোনটির প্রাচীর থেকে নিঃসৃত হয়? এটা তোমরা সবাই পারবে, যে 6 নাম্বার কোশ্চেন। সারফেক্ট্যান্ট, তো তোমাদেরকে জানিয়ে রাখি যে এই সারফেক্ট্যান্টটা হচ্ছে নরমালি 23 সপ্তাহ মানব ভ্রূণে খরিত হয়। কত? 23 সপ্তাহ মানব ভ্রূণে খরিত হয়। হ্যাঁ ডি, সবার আগে প্রেমা উত্তর দিয়ে দিয়েছে অ্যালভিওলাস। ওকে, অ্যালভিওলাসের প্রাচীর থেকে। এবং এই সারফেক্ট্যান্টটা হচ্ছে একটা ফসফোলিপিড জাতীয় বা একটা সাবানের ফেনার মতো জাতীয় একটা পদার্থ, যেটা ফুসফুসের পৃষ্ঠটানকে কমিয়ে দেয়, ফুসফুসকে কি করে? অ্যালভিওলাসকে বা ফুসফুসকে শ্বসনে সহায়তা করে এবং খুব দ্রুত গতিতে শ্বসন সুবিধাটা দিয়ে থাকে। এরপর দেখো ফুসফুস শরীরের যে গহ্বরে অবস্থান করে, পেরিটোনিয়াল গহ্বর, পেরিটোনিয়াল, ও এটা এ বি দুটোই এক হয়ে গেছে। প্লিউরাল গহ্বর, একটা হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর। এখন কার্ডিয়া আছে, এই কার্ডিয়া থাকলে তো এটা হবে না, তাহলে আনসার কোনটা হবে বলো তো? 7 নম্বরের আনসার দিয়ে দাও। কি হবে 7 নম্বর? কি হবে? সাথে সি, ভেরি গুড, প্লিউরাল গহ্বর। আমরা জানি ফুসফুসের যে আবরণ আছে, এদিক দিয়ে এরকম দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে, ফুসফুসের এরকম এরকম ফুসফুস আছে, এই যে এদিক দিয়ে তোমার হচ্ছে ব্রঙ্কাস ঢুকে যায়, এই আবরণের নাম হচ্ছে প্লুরা। এই আবরণের নাম কি? প্লুরা। তাহলে প্লুরা তার মানে প্লুরাল একটা গহ্বর, সেই প্লুরাল গহ্বরের মধ্যে এটা অবস্থান করে। ওকে, এরপরে দেখো নবজাতকের ফুসফুসের সংখ্যা কত? দেখো 3টা তথ্য তোমাদের বইয়ে আছে। একটা হচ্ছে নবজাতক, একটা আছে 8 বছর বয়সী, আর একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক। এই যে তোমরা অনেকে আনসার করে ফেলছো, এ 20 মিলিয়ন। হ্যাঁ, তাহলে নবজাতকে কত? 20 মিলিয়ন। 8 বছর বয়সীদের কত? 300 মিলিয়ন। আর প্রাপ্তবয়স্কদের কত? 480 বা 700। এটা অপশনের উপর ডিপেন্ড করবে এবং এটা কিন্তু খুবই রিসেন্ট কোশ্চেন, জেইউ এর 22-23 সেশনের একটা কোশ্চেন। হ্যাঁ, নবজাতকে 20 মিলিয়ন, ঠিক আছে? এইভাবে একটু ডিটেইলস পড়বা। এরপরে দেখো অ্যালভিওলাস চুপসে যাওয়া থেকে রক্ষা করে কোনটি? অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে কোনটি? তাড়াতাড়ি আনসার করে ফেলো। অ্যালভিওলাসকে চুপসে যাওয়ার হাত থেকে রক্ষা করে কোনটা? অ্যালভিওলাসকে চুপসে যাওয়ার হাত থেকে নয়ের আনসার করে ফেলো। নয়ের কত? স্কোয়ামাস কোষ, সারফেক্ট্যান্ট, ইন্টারকালেটেড বেশি, বি, ভেরি গুড, সারফেক্ট্যান্ট, ভেরি গুড, সারফেক্ট্যান্ট। ওকে, এরপরে কোশ্চেন দেখো অ্যাডামস অ্যাপেল সম্পর্কে কোনটা সঠিক? যেমন নাসাগলবিলে অবস্থিত, নারীদের ষড়যন্ত্রে অবস্থিত, অস্থি নির্মিত, তরুণাস্থি নির্মিত। 10 নম্বরে আনসার করে ফেলো। 10 নম্বরে আনসার করে ফেলো। এটা কি নাসাগলবিলে অবস্থিত? নাসাগলবিলে অবস্থিত না, কারণ আমরা এটা তো জানি এটা ষড়যন্ত্রে থাকে। অ্যাডামস অ্যাপেল। নারীদের ক্ষেত্রে কি দেখা যায়? না, নারীদের ক্ষেত্রেও দেখা যায় না। এই যে ডি আনসার করে ফেলছে। অস্থি নির্মিত না, কারণ আমরা জানি এটা 16 থেকে 20টা তরুণাস্থি নির্মিত। কি আকৃতির? তোমার হচ্ছে তরুণাস্থি তো তোমার অ্যাডাম, এটা তো আমি ট্রাকিয়ার কথা বলে ফেলতেছি। আচ্ছা, ডি, ভেরি গুড, তরুণাস্থি নির্মিত। এরপরে কোশ্চেন হচ্ছে মানব ভ্রূণে কোন বয়সে সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়? সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয় কবে থেকে? এই দুইটার মধ্যে একটা ভীষণ প্যাচ লেগে যায়, একটু আনসার করে ফেলো তো। সি,
23 সপ্তাহ। ওকে, এবং দেখো 24 সপ্তাহ আনসার দিবা না, কারণ 23 সপ্তাহ হরণ হয় 23 সপ্তাহে শুরু হয়, তার মানে 24তম সপ্তাহের পরে গিয়ে তাকে স্বাধীন অস্তিত্বের বলে স্বীকার করা হয় বা স্বাধীন অস্তিত্বের অধিকারী বলে মনে করা হয়। বুঝতে পেরেছো? তার মানে 24 সপ্তাহ পরে গিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণ দিয়ে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়। এরপরে কোশ্চেন দেখো, কোষে সৃষ্ট কার্বন ডাই অক্সাইডের বেশিরভাগ কোন যৌগরূপে রক্তে পরিবাহিত হয়? কারণ হ্যাঁ আমরা জানি যেটা তিন ভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে কার্বামিনো যৌগরূপে, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা বাইকার্বনেট যৌগরূপে। হ্যাঁ, তোমরা আনসার করে ফেলছো। এই যে বাই কার্বামিনো হিমোগ্লোবিন, নো কার্বামিনো হিমোগ্লোবিন। বি সোডিয়াম বাইকার্বনেট, ইয়েস ভেরি গুড, বি নাম্বার হবে আনসার। এই ভাইয়া বাইকার্বনেট যৌগরূপে হবে, কারণ দেখো বাইকার্বনেট যৌগরূপে হচ্ছে 65%, কার্বামিনো যৌগরূপে হচ্ছে 27%, আর ভৌত দ্রবণ রূপে হচ্ছে 5%। তাইলে দেখো সবচেয়ে বেশি হচ্ছে কোনটায়? সবচেয়ে বেশি হচ্ছে বাইকার্বনেট যৌগরূপে। তাহলে বাইকার্বনেট যৌগ যেটা আছে সেটা হবে সোডিয়াম বা পটাশিয়াম আয়নের বাইকার্বনেট। তার মানে আনসার হবে বি, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তোমাদের যেখানে একটু প্রবলেম হবে বা যেটাতে আমি দেখতেছি যে তোমাদের বেশি পরিমাণ ভুল হয়েছে সেটা নিয়ে আমি একটু এক্সট্রা কথা বলতেছি। তাহলে দেখো ভৌত দ্রবণ রূপে যখন করে তখন এই কার্বামিনো যৌগরূপে, বাইকার্বনেট যৌগরূপে যে পার্সেন্টেজ গুলো হইলো, এইখানকার এনজাইম গুলোর নামও একটু মনে রাখবা। কার্বনিক অ্যানহাইড্রেজ আছে এনজাইমের নাম। এবং এই কোশ্চেনটা কার্বামিনো যৌগরূপে থেকে কিন্তু একটা কোশ্চেন আসে, এরা সেকেন্ডের আগে সম্পন্ন হয়ে যায় এই বিক্রিয়াটা, মানে সেকেন্ডের ভগ্নাংশ সময় এটা সম্পন্ন হয়ে যায়। ঠিক আছে, হৃদয় আহমেদ বলছে যে সিইউ জেইউ আর ইউ এর কোশ্চেন গুলোকে দেখবো। তুমি সিইউ আর জেইউ লাগবে না ভাইয়া, তুমি শুধু জেইউ এর কোশ্চেন গুলো পড়ো। আমি আজকে এখানে মানে কসম করে বলে যাচ্ছি, আল্লাহর নামে শপথ করে বলে যাচ্ছি যে বা যারা তোমরা জেইউ এর বিগত 10 বছরের কোশ্চেন সলভ করতে পারবা, সে এগ্রিতে বায়োলজিতে 30 এর মধ্যে 28 পাবা। জেইউ এর সবগুলো শিফটের বিগত 10 বছরের কোশ্চেন যে সলভ করবা, সে পরীক্ষায় 26, 27, 28 পাবাই, এর কোনো ভুল নাই। শুধু জেইউ এর। তার মানে যার তোমরা ফার্মানোলজি বইটা যারা সংগ্রহ করেছিলে, যারা পরীক্ষার সময় ফার্মানোলজি বইটা কিনছো, তারা শুধু ফার্মানোলজি বইয়ের বায়োলজি ইনফরমেশন গুলো পড়ে যাও, আর এইখান থেকে যে প্রশ্নপত্র সরবরাহ করা হয়, যে কোশ্চেন গুলো সরবরাহ করা হয়, সেগুলোর আনসার দাও, আর কিছু লাগবে না পরীক্ষায়। এরপর দেখো, পূর্ণবয়স্ক সুস্থ মানুষ বিশ্রামকালে মিনিটে কতবার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে? হ্যাঁ, জেইউ এর ডি ইউনিটের কথাই বলছি আমি। ঠিক আছে, আচ্ছা তোমরা 13 নম্বরের উত্তর দিয়ে দাও। ঠিক আছে, 13 নম্বরের উত্তর করে ফেলো। হ্যাঁ, এই যে ফয়জুল্লাহ উত্তর করে ফেলছে যে 14 থেকে 18 বার। তাইলে পূর্ণবয়স্ক একজন সুস্থ মানুষ 14 থেকে 18 বার নাই, আর নরমালি শিশুরা বা বাচ্চারা কত নাই? শিশুরা হচ্ছে মিনিটে 40 বার। ও এখানে তো এইভাবে আসলে লেখা যাবে না, 40 বার। ঠিক আছে, ওইখানে ওইভাবে 40 লিখলে, বাংলায় 40 লিখলে তোমরা 80 ভেবে ফেলতা। ঠিক আছে, তাইলে শিশুদের ক্ষেত্রে মিনিটে কতবার? 40 বার, এবং পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 14 থেকে 18 বার। এরপর দেখো, ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা কি বলে? আচ্ছা, তার মানে দেখো ফুসফুসে যে পরিমাণ বায়ু একবার ঢুকতেছে আবার বের হচ্ছে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে টাইডাল ভলিউম। কি বলতেছি? টাইডাল ভলিউম। তাহলে টাইডাল ভলিউমটা কি? যে পরিমাণ বাতাস ফুসফুসের মধ্যে একবার ঢুকতেছে আবার বেরোচ্ছে, তার মানে ঢুকতেছে আবার বেরোচ্ছে। আমরা জানি না টাইম এন্ড টাইড মানে কি? জোয়ার ভাটা, স্রোত, এই জাতীয় স্রোতের মতো যে হচ্ছে, সে হচ্ছে কি? যে তোমার হচ্ছে টাইডাল ভলিউম, তাই না? আরেকটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এই রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে ফুসফুসে বিশ্রামরত অবস্থায় যে পরিমাণ বাতাস থেকে যায়, তার মানে কিছু পরিমাণ বাতাস সবসময় ফুসফুসে থাকে, রিজার্ভ অবস্থায় থাকে, এই কারণে সেটা কি সবসময় ফুসফুসকে ফুলিয়ে রাখে। তো দেখো এই টাইডাল ভলিউম হচ্ছে 500 ml।
কত 500 ml, ঠিক আছে। আর এই রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে 1500 ml মতো এরকম থাকে, 1500 ml সবসময়ের মধ্যে থাকে, ঠিক আছে। আর ফুসফুসের সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা কত? সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, এই যে এ নাম্বার হবে आंसर। ভাইটাল ক্যাপাসিটি তোমরা অনেকেই आंसर করে ফেলেছো। তো এই ভাইটাল ক্যাপাসিটির পরিমাণ কত? প্রায় 4000 ml, প্রায় 4000 ml, ঠিক আছে। তো ভাইটাল ক্যাপাসিটি কত থাকে? হ্যাঁ, ক্যাপাসিটির বাংলায় তো ধারণ ক্ষমতা, ঠিক আছে ইমরান। ভাইটাল ক্যাপাসিটি মানে সর্বমোট বায়ু ধারণ ক্ষমতা আর কি। আচ্ছা, কোনটি রেসপিরেটরি সেন্টার? কোনটি শ্বাস কেন্দ্র? কোনটি শ্বাস কেন্দ্র? শ্বাস কেন্দ্র কোনটা? শ্বাস কেন্দ্র তোমরা তো সমন্বয় নিয়ন্ত্রণ পড়ো নাই, সমন্বয় নিয়ন্ত্রণ তোমাদের সিলেবাসে নাই। তো এই শ্বাস কেন্দ্রটা মূলত তোমরা आंसर করে ফেলছো। হ্যাঁ, এটা তো आंसर করে ফেলো। হ্যাঁ, ভাইটাল ক্যাপাসিটি 4500, 4000 বা 4500 একটা দিলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, এই যে 15 বি आंसर করে ফেলছে মেডুলা অবলঙ্গাটা। ওকে, তো মেডুলার কাজ হচ্ছে এগুলো, যে মেডুলার কাজ হচ্ছে আমাদের যে এই যে হাসি, কাশি, মলমূত্র ত্যাগ, বমি, পৌষ্টিক নালীর পেরিস্টালসিস, এগুলো সব হচ্ছে মেডুলার কাজ, বুঝতে পারছো? বা মেডুলা অবলঙ্গাটার কাজ। এবং মেডুলা অবলঙ্গাটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ, পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ। তো এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এরপর দেখো রক্তে হিম এবং গ্লোবিনের অনুপাত কত? এখানে কিন্তু গ্লোবিন ইস্টো হিমও আসতে পারে, ঠিক আছে। তো গ্লোবিন ইস্টো হিম আসলে কিন্তু এটাও 25:1 হয়ে যাবে, ঠিক আছে, 25:1 হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমি তোমাদের আরেকটা কোশ্চেন একটু করতে চাই, যে মানুষের দেহে বা মানব দেহে ঠিক কত গ্রাম মানব দেহে ঠিক কত গ্রাম লৌহ থাকে? মানব দেহে ঠিক কত গ্রাম লৌহ থাকে? এই কোশ্চেনটার आंसर একটু তোমরা কাইন্ডলি একটু জানাও, কমেন্ট করে জানাও। হ্যাঁ, এটা তো 1:25, আমি তো এটা বলেই দিলাম, এটা তোমরা পারবে। তো আমি একটা কোশ্চেন দেখো এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে মানব দেহে কত গ্রাম লৌহ থাকে? মানব দেহে কত গ্রাম লৌহ থাকে? একটু কাইন্ডলি তোমরা आंसर করে ফেলো, যে মানব দেহে ঠিক কত গ্রাম লৌহ থাকে? মানব দেহে ঠিক কত গ্রাম লৌহ থাকে? একটু বলে ফেলো। 4 থেকে 5 গ্রাম, 3 থেকে 5 গ্রাম, ভেরি গুড, 4 থেকে 5 গ্রাম, 4 থেকে 5 গ্রাম, 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে, 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। আর একটা কোশ্চেন একটু এই গ্রাম দিয়ে আমি করতে চাই। একজন মানুষের দেহে ঠিক কত গ্রাম ডিএনএ থাকে? ঠিক কত গ্রাম ডিএনএ থাকে? একজন মানুষের দেহে ঠিক কত গ্রাম ডিএনএ থাকে? একটু ঝটপট आंसर করবা, ঠিক আছে। হ্যাঁ, 3 থেকে 5 গ্রাম বা 4 থেকে 5 গ্রাম। এই পরের কোশ্চেনটার একটু आंसर করে দাও। মানব দেহে ঠিক কত গ্রাম ডিএনএ থাকে? মানব দেহে ঠিক কত গ্রাম ডিএনএ থাকে? একটু ফাস্ট आंसर করে ফেলবা। সবার আগে যে आंसर করবে তার নামটা আমি বলেই পরবর্তী কোশ্চেনে চলে যাব। একটু কাইন্ডলি বলো যে মানব দেহে ঠিক কত গ্রাম ডিএনএ থাকে? মানব দেহে ঠিক কত গ্রাম ডিএনএ থাকে? 100 গ্রাম। আদনান হাবিব, ভেরি গুড, 100 গ্রাম ডিএনএ থাকে, 100 গ্রাম ডিএনএ থাকে। দেখো 100 গ্রাম ডিএনএ থাকে, এবং ডিএনএ পরিমাপের যে একক সেটা কিন্তু পিকোগ্রাম, পিকোগ্রাম। এবং একটা মানুষের ডিপ্লয়েড কোষে কত নরমালি হচ্ছে 5 থেকে 6 গ্রাম, এরকম 5 থেকে 6 পিকোগ্রাম তোমার হচ্ছে ডিএনএ থাকতে পারে। ওকে, এরপরে দেখো অটিটিস মিডিয়া কোথায় থাকে? অটিটিস মিডিয়া 100 গ্রাম। হ্যাঁ, তোমরা সবাই आंसर করেছো, থ্যাংক ইউ। এরপর দেখো অটিটিস মিডিয়া সাইনাসের সংক্রমণ, মধ্যকর্ণের সংক্রমণ, এক ধরনের তরল মিডিয়া, অন্তকর্ণের সংক্রমণ। এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোশ্চেন। সি, মধ্যকর্ণের সংক্রমণ, ভেরি গুড। মধ্যকর্ণের সংক্রমণ। দেখো মধ্যকর্ণটা কি তোমরা কি চেনো? একটা কান, এই যে একটা কান আঁকায় ফেললাম। এই কানের যে বহিকর্ণের অংশ হচ্ছে এই পিনা, বহিওরিটরি মিটাস বা এই যে টিম্প্যানিক পর্দা, এগুলো কিন্তু সব বহিকর্ণ, এগুলো সব কি বহিকর্ণ। এই যে এখানে গিয়ে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই যে অস্থিগুলা আছে, এই অস্থিগুলা এবং নিচে ইউস্টেশিয়ান নালী, এই রিজিয়নটা আসলে মধ্যকর্ণের অন্তর্ভুক্ত। এই রিজিয়নটা, তাই কানের যে অস্থিগুলো আছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, দুই কানে 3টা করে 6টা, আর এই দিক দিয়ে চলে গেছে কি ইউস্টেশিয়ান নালী, দুই কানে 2টা আছে। এটা পরবর্তীতে কি তোমার হচ্ছে গলবিলে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো
এই জায়গাটা তখন তরলে পূর্ণ হয়ে যায় এবং গলে পড়তে থাকে, সেটাকে আমরা বলতেছি অটিটিস মিডিয়া। এর পরবর্তী কোশ্চেনটা দেখো, চোখের উপরে অবস্থিত সাইনাসের নাম কি? চোখের উপরে কি আছে? চোখের উপরে আছে কপাল। তাহলে চোখের উপরে যে কপাল আছে সেই কপালে কোন ধরনের সাইনাস থাকে? দেখো আমরা জানি আমাদের 4 জোড়া সাইনাস আছে, 4 জোড়া সাইনাস আছে। যদি আমরা মুখ আঁকায় ফেলি, একটা মুখ, এই যে চোখ দিয়ে দিই, চোখ দিয়ে দিই, তো চোখের উপরে কি আছে? কপাল। তো এই কপাল রিজিয়ন, এই যে আনসার করে ফেলছো ডি, ফ্রন্টাল সাইনাস এখানে আছে। এই যে চোখের এই ঠিক এই রিজিয়নে ইথময়েডাল এবং স্পেনয়েডাল আছে। আর আমাদের যে মুখ বা গাল, এইখানে এই দুই চোয়ালে আছে তোমার হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। ঠিক আছে, এখানে আছে কি? ম্যাক্সিলারি সাইনাস। ভেরি গুড, তোমরা সবাই পেরেছো, থ্যাংক ইউ। এর পরবর্তী কোশ্চেনটা একটু দেখো, মানুষের প্যারানাজাল সাইনাস, এটা লিখে দিলাম 4 জোড়া। এটা আর কি বলবো বলো? 4 জোড়া মানে কি? 8টি। প্যারানাজাল সাইনাস কতটি? 8টি। প্যারানাজাল সাইনাস কতটি? 8টি। হ্যাঁ, ডি, আনসার ডি হবে, জিজ্ঞেস করেছো। এরপর দেখো, সারফেক্ট্যান্টের কাজ কি? সারফেক্ট্যান্টের কাজ কি? সারফেক্ট্যান্টের কাজ কি? সবাই একটু 20 নম্বরে আনসার করে ফেলো। দেখো, পৃষ্ঠটান হ্রাস করে, পৃষ্ঠটান বৃদ্ধি করে, পৃষ্ঠটান কখনো কমায় কখনো বাড়ায়, পৃষ্ঠটান কখনো পরিবর্তন করে, কখনো পরিবর্তন করে না। তাইলে 20 নম্বর যে সারফেক্ট্যান্ট অ্যালভিওলাসের যে সারফেক্ট্যান্ট আছে, সেই সারফেক্ট্যান্টের আসল কাজ কি? হ্যাঁ, পৃষ্ঠটান হ্রাস করে। তাহলে পৃষ্ঠটান হ্রাস করে যে ব্রঙ্কিওল বৃক্ষ তোমরা দেখছো যে ট্রাকিয়া চলে আসছে, তারপরে ব্রঙ্কাসের পরে হচ্ছে এই যে 3টা তোমার হচ্ছে কি বলে ব্রঙ্কিওল, তারপর হচ্ছে সেগমেন্ট, 10টা 8টা করে সেগমেন্ট থাকে। হ্যাঁ, এরকম সেগমেন্ট। তারপরে আবার কি লোবিউল থাকে এরকম, তারপরে কি অ্যালভিওলাস, এরকম অ্যালভিওলাস থাকে। উল্টা দিলে এটা বৃক্ষের মতো হয়ে যায়। তো এই ব্রঙ্কিওল বৃক্ষকে অন্যতম সহায়তা করে হচ্ছে এই সারফেক্ট্যান্ট। ঠিক আছে, ওকে। তো শেষ, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের জন্য শুভকামনা থাকলে, এবং তোমরা প্রত্যেকেই চেষ্টা করবা যে বায়োলজির যে ল্যাকিংস গুলো আছে, এই ল্যাকিংস গুলো এখন থেকে আস্তে আস্তে শেষ করে ফেলানো, এবং আজকে না এখনই শেষ করার। এই চ্যাপ্টার 2টায় যে প্রবলেম আছে, এইরকম প্রতিদিন তোমার ক্লাস হবে, প্রতিদিন প্রবলেম থাকবে। আগামীকাল ফিজিক্স হবে, কেমিস্ট্রি হবে, ম্যাথ হবে, ইংলিশ হবে। এই প্রত্যেকটা ক্লাসে প্রত্যেক দিনের প্রবলেম তুমি সলভ করে ফেলবা। আজকের কাজ অন্য দিনের জন্য জমায় রাখবা না। মনে রাখবা, তুমি যদি কোনো জিনিস আগামীকালকের জন্য ফেলে রাখো, আগামীকালও তো তোমার ক্লাস আছে, পড়া আছে। সো তুমি আজকের কাজটা আগামীকাল করার সময় বা সুযোগ পাবা না। ঠিক আছে, ভেরি গুড, ভালো থাকো।